আসসালামু আলাইকুম। বিশ্ব সংবাদ টুডেতে আপনাদের স্বাগত। শুরুতে গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। অবসান ঘটল মার্কিন ইতিহাসের দীর্ঘতম সরকারি শাটডাউনের। কংগ্রেসের উভয় কক্ষে পাশ হওয়া ওই প্রস্তাবটি বুধবার ওয়াশিংটন ডিসির স্থানীয় সময় সন্ধ্যায় হোয়াইট হাউসের ওভাল দপ্তরে ট্রাম্পের স্বাক্ষরের মাধ্যমে শেষ হয় যুক্তরাষ্ট্রের ইতিহাসে দীর্ঘতম শাটডাউনের। এদিকে ফিলিস্তিন ভূখণ্ডে পুলিশ মোতায়েন করছে জার্মানি। দাবি, মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা আনতে এই পদক্ষেপ নিয়েছে দেশটি। জেরুজালেমে অবস্থান করা এই দলটি স্থানীয় নিরাপত্তা বাহিনী পুনর্গঠনের সহায়তা করবে বলে জানিয়েছে জার্মান স্বরাষ্ট্রমন্ত্রী। জানাবো, গাজা যুদ্ধের মানসিক ক্ষত আত্মহননের পথে অনেক ইসরায়েলি সেনা। যুদ্ধের ভয়াবহ মানসিক ট্রমায় ভুগছেন, নৈতিক আঘাতেও ভুগছেন। তারা নিজেদের প্রশ্ন করেন, যা দেখেছি, যা করেছি, তারপর আমি আসলে কে? এদিকে ইরান ইসরায়েলের কৌশলগত গুরুত্বপূর্ণ ঘাঁটিগুলোর ব্যাপক ক্ষতি করেছে। ক্ষয়ক্ষতি এড়াতে ইসরায়েল তার বেশিরভাগ যুদ্ধবিমান বিদেশে সরিয়ে নেওয়ার ভয়ঙ্কর তথ্য ফাঁস করেছে ইসরায়েলি রিপোর্ট। রাশিয়ার ড্রোন ঠেকাতে ইউরোপের নতুন লড়াই শুরু। সবশেষ জানাবো, ইউক্রেন যুক্তরাজ্যের বিরুদ্ধে রুশ যুদ্ধবিমান ছিনতাইয়ের চেষ্টার অভিযোগ নস্যাৎ করার দাবি। শুনছিলেন গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদগুলোর শিরোনাম, এবারে বিস্তারিত। অবসান ঘটল মার্কিন ইতিহাসের দীর্ঘতম সরকারি শাটডাউনের। যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বেশি সময় ধরে চলা সরকারি শাটডাউন শেষ করার পক্ষে ভোট দিয়েছে মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদ, আর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্বাক্ষরের মধ্যে দিয়ে সেটি পূর্ণতা পেয়েছে। স্থানীয় সময় বুধবার 12 নভেম্বর প্রতিনিধি পরিষদে অনুষ্ঠিত ভোটাভুটিতে এই বিষয়টি নিয়ে সমঝোতা চুক্তিটির পক্ষে 222 ভোট ও বিপক্ষে 209 ভোট পড়ে। প্রতিনিধি পরিষদের 6 জন ডেমোক্র্যাট সদস্য রিপাবলিকানদের সঙ্গে যোগ দিয়ে হ্যাঁ ভোট দেওয়ায় প্রস্তাবটি উতরে যায় বলে জানিয়েছে বিবিসি। তবে এর মধ্যে শাটডাউন শুরু হওয়ার পর 43 দিন কেটে গেছে। এতে যুক্তরাষ্ট্রের হাজার হাজার ফেডারেল কর্মী বেতন ছাড়াই কাজ করতে বাধ্য হয়েছেন, অনেককে বিনা বেতনে ছুটিতে পাঠানো হয়েছে অথবা অব্যাহতি দেওয়া হয়। এর আগে সোমবার মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষ সেনেটে শাটডাউন শেষ করার ও সরকারকে তহবিল জোগানোর একটি প্রস্তাব পাশ হয়েছিল। বুধবার সেটিই অনুমোদন করেছে কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদ। কংগ্রেসের উভয় কক্ষে পাশ হওয়া এই প্রস্তাবটি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনুমোদনের জন্য পাঠানো হয়। বুধবার ওয়াশিংটন ডিসির স্থানীয় সময় সন্ধ্যায় হোয়াইট হাউসের ওভাল দপ্তরে ট্রাম্প প্রস্তাবটিতে স্বাক্ষর করেন। এর মধ্যে দিয়ে যুক্তরাষ্ট্রের দীর্ঘতম সরকারি শাটডাউনের অবসান হওয়ার পথ খুলল। ফিলিস্তিন ভূখণ্ডে পুলিশ মোতায়েন করছে জার্মানি। ফিলিস্তিন ভূখণ্ডে নিরস্ত্র পুলিশ কর্মকর্তাদের মোতায়েন করেছে জার্মানি। মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা আনতে এই পদক্ষেপ নিয়েছে দেশটি। জেরুজালেমে অবস্থান করা এই দলটি স্থানীয় নিরাপত্তা বাহিনী পুনর্গঠনের সহায়তা করবে বলে জানিয়েছেন জার্মান স্বরাষ্ট্রমন্ত্রী। দেশটির স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে বুধবার 12 নভেম্বর এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদোলু। বার্তা সংস্থাটি বলছে, ফিলিস্তিন ভূখণ্ডে শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করতে বেশ কয়েকজন নিরস্ত্র পুলিশ কর্মকর্তা মোতায়েন করেছে জার্মানি। স্থানীয় গণমাধ্যমের খবরে বুধবার এই খবর জানানো হয়েছে। জার্মান স্বরাষ্ট্রমন্ত্রী আলেকজান্ডার ডবরিন্ট দেশটির সংবাদ সংস্থা ডিপিএকে বলেন, মধ্যপ্রাচ্যে দীর্ঘস্থায়ী শান্তির জন্য একটি কার্যকর পুলিশ বাহিনী অপরিহার্য। তিনি জানান, এই কারণে ফেডারেল পুলিশের উচ্চ পর্যায়ের একটি দলকে জেরুজালেমে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ডবরিন্ট বলেন, এই কর্মকর্তারা জেরুজালেমে অবস্থিত অফিস ফর সিকিউরিটি ওএসসি থেকে ফিলিস্তিন ভূখণ্ডে স্থানীয় পুলিশ ও নিরাপত্তা বাহিনী পুনর্গঠনে সহায়তা করছেন। সংবাদ সংস্থার তথ্যমতে 4 সদস্যের এই দলটি প্রায় 2 সপ্তাহ আগে ফিলিস্তিন এলাকায় পৌঁছেছে। তাদের মূল দায়িত্ব হল ফিলিস্তিনের বেসামরিক নিরাপত্তা বাহিনীকে শক্তিশালী করার জন্য জার্মানির দীর্ঘদিনের সহায়তা কর্মসূচিতে আরও সম্প্রসারিত করা। ডবরিন্ট বলেন, গত 15 বছরের বেশি সময় ধরে জার্মান পুলিশ ফিলিস্তিন বাহিনীর সক্ষমতা বৃদ্ধিতে কাজ করছে। নতুন এই মিশন সেই প্রচেষ্টারই ধারাবাহিক অংশ। গাজা যুদ্ধের মানসিক ক্ষত আত্মহননের পথে অনেক ইসরায়েলি সেনা। ফিলিস্তিনের গাজা যুদ্ধে অসংখ্য ইসরায়েলি সেনা এখনও যুদ্ধের ভয়াবহ মানসিক ট্রমায় ভুগছেন। অনেকেই ঘুমহীনতা, ভয়, বিষণ্নতা ও পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডারে পিটিএসডিতে আক্রান্ত। কেউ কেউ এমনকি আত্মহত্যার পথও বেছে নিচ্ছেন। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী 2023 সালের 7 অক্টোবর হামাসের হামলার পর থেকে এখন পর্যন্ত 11,000-এর বেশি সেনা মানসিক আঘাত
আঘাতে আক্রান্ত হয়েছেন। এই সংখ্যা ইসরায়েলের ৮০ বছরের ইতিহাসে সব যুদ্ধ মিলিয়ে এমন মানসিক সমস্যায় আক্রান্ত মোট সেনার 1/3-এরও বেশি। সরকারি পরিসংখ্যানে দেখা গেছে যুদ্ধের আগে প্রতি বছর গড়ে ১৩ জন সেনা আত্মহত্যা করতেন, কিন্তু যুদ্ধ শুরুর পর এই সংখ্যা বেড়ে ২১ জনে দাঁড়িয়েছে। শুধু তাই নয়, ২০২৪ সালের জানুয়ারি থেকে ২০২৫ সালের জুলাই পর্যন্ত আরও ২৭৯ জন সেনা আত্মহত্যার চেষ্টা করেছেন। যদিও তারা বেঁচে গেছেন, এই হিসাবের বাইরে রয়েছেন তারা যারা অবসরের পর আত্মহননের পথ বেছে নিয়েছেন। গাজা থেকে ফেরত আসা বহু সেনা জানিয়েছেন যুদ্ধের স্মৃতি তাদের দৈনন্দিন জীবনে তাড়া করে ফেরে। কেউ কেউ ঘুমাতে পারেন না, কেউ আবার সামান্য শব্দ শুনলেই চমকে ওঠেন। একজন সাবেক সেনা বলেন, যখন পাশে কোনো ড্রোন বা বিমান উড়ে যায় শরীর জমে যায় আতঙ্কে, মনে হয় আমি আবার যুদ্ধক্ষেত্রে। এই অবস্থায় অনেক সাবেক সেনা থেরাপি নিচ্ছেন, কেউ প্রাণীর সংস্পর্শে এসে, কেউ আবার বিশেষ থেরাপি সেন্টারে। ইসরায়েলের মধ্যাঞ্চলের ব্যাক টু লাইফ নামের এক খামারে এমন শতাধিক সাবেক সেনা চিকিৎসা নিচ্ছেন। এখানে আহত বা ট্রমাগ্রস্ত সেনারা প্রাণীদের যত্ন নেওয়ার মাধ্যমে মানসিক প্রশান্তি খুঁজে নিচ্ছেন। ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পুনর্বাসন বিভাগের উপমহাপরিচালক লিমোর লুরিয়া বলেন, মানসিক আঘাতের গভীরতা এখন সমাজ উপলব্ধি করছে। আগের প্রজন্ম সাহায্য নিতে ভয় পেত, কিন্তু নতুন প্রজন্ম ভিন্নভাবে প্রতিক্রিয়া দেখাচ্ছে। সরকার এখন সেনাদের জন্য শত শত মানসিক স্বাস্থ্য কর্মকর্তা নিয়োগ দিয়েছে। যুদ্ধক্ষেত্রেই থেরাপি সহায়তা পাঠানো হচ্ছে এবং মানসিক সহায়তার হটলাইন চালু করা হয়েছে। ট্রমা থেরাপি বিশেষজ্ঞ টুলি ফ্লিন্ট মনে করেন, এই যুদ্ধের দীর্ঘমেয়াদ ও পুনর্মতায়ন সেনাদের শারীরিক ও মানসিক পুনরুদ্ধার বাধাগ্রস্ত করছে। ফ্লিন্ট আরও বলেন, অনেকে নৈতিক আঘাতেও ভুগছেন। তারা নিজেদের প্রশ্ন করেন, যা দেখেছি, যা করেছি, তারপর আমি কে? ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রণালয় স্বীকার করেছে যে সেনাদের মধ্যে মানসিক স্বাস্থ্য সমস্যা এখনও সামাজিকভাবে কলঙ্কিত বিষয়। ইরান ইসরায়েলের কৌশলগত গুরুত্বপূর্ণ ঘাঁটিগুলোর ব্যাপক ক্ষতি করেছে। ক্ষয়ক্ষতি এড়াতে ইসরায়েল তার বেশিরভাগ যুদ্ধবিমান বিদেশে সরিয়ে নিয়েছিল। ইসরায়েলি রিপোর্ট। ইহুদিবাদী গণমাধ্যমের মতে ১৪ এপ্রিল এবং ১ অক্টোবরের পর ইরান ইসরায়েলের কৌশলগত লক্ষ্যবস্তুতে উল্লেখযোগ্য ক্ষতিসাধন করে, যার মধ্যে আইওএফ ঘাঁটিও রয়েছে। ইসরায়েলির প্রতিবেদনে আরও বলা হয়েছে, ক্ষয়ক্ষতি এড়াতে হামলার আগে ইসরায়েল তার বেশিরভাগ যুদ্ধবিমান বিদেশে সরিয়ে নিয়েছিল। আইওএফ মুখপাত্রের অস্বীকার ও সামান্য ক্ষতির বিষয়ে প্রকাশিত নথি সত্ত্বেও ইসরায়েলি বিমান ঘাঁটিগুলো তথা আইওএফ ঘাঁটিগুলো প্রকৃতপক্ষে ক্ষতিগ্রস্ত হয়েছে। কিছু কিছু ক্ষেত্রে গুরুতর ক্ষতি হয়েছে বলে রিপোর্টে বলা হয়েছে। ইসরায়েলি সংবাদ মাধ্যমে রিপোর্টে এসেছে, এই ঘটনাগুলোকে যুদ্ধের কিছু সাফল্য হিসেবে বিবেচনা করা যেতে পারে। পাশাপাশি টেলশিমেম সিস্টেমের উপর ভয়াবহ আঘাত, যা দৃশ্যত বিলিয়ন বিলিয়ন ডলারের বিনিয়োগসহ বিলীন বা অদৃশ্য হয়ে গেছে। আইওএফ ঘাঁটির ক্ষয়ক্ষতির ভিডিও অনলাইনে পাওয়া যাচ্ছে, কিন্তু সেন্সরশিপের কারণে আমাদের সেগুলি শেয়ার করতে নিষেধ করা হয়েছে বলে ইসরায়েলি সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে। ইসরায়েলি হামলায় ইরানের বেশ কয়জন ইরানি শীর্ষ সামরিক কমান্ডার এবং বিজ্ঞানী নিহত হন। এছাড়াও আবাসিক এলাকায় গুড়ায় ইসরায়েলি হামলায় বেসামরিক নাগরিকরাও নিহত হয়। এইসব হামলায় নারী ও শিশুসহ ১০০০ জনেরও বেশি ইরানি নাগরিক প্রাণ হারিয়েছে। ২২ জুন মার্কিন যুক্তরাষ্ট্র যুদ্ধে প্রবেশ করে এবং ৩টি গুরুত্বপূর্ণ ইরানি পারমাণবিক স্থাপনায় বোমা হামলা চালায়। অবশ্য শেষ পর্যন্ত ইসরায়েলের দাবিতে যুদ্ধবিরতির মাধ্যমে সংঘাতের অবসান ঘটে। ২৪ জুন যুদ্ধবিরতি কার্যকর হয়। ইরানি সশস্ত্র বাহিনী ইসরায়েলি ও মার্কিন হামলার তীব্র প্রতিক্রিয়া দেখিয়ে ইসরায়েল অধিকৃত অঞ্চলগুলো ছাড়াও কাতারে অবস্থিত একটি প্রধান আমেরিকান বিমান ঘাঁটিতে হামলা চালায়। রাশিয়ার ড্রোন ঠেকাতে ইউরোপের নতুন লড়াই। লাটভিয়ার রাজধানীর উপকণ্ঠে অবস্থিত একটি সাধারণ কারখানায় একটা ছোট দল একটি মহাদেশব্যাপী সমস্যার সমাধানের চেষ্টা করছে। তারা ভাবছে কি করে ইউরোপ নিজেকে রাশিয়ার আক্রমণকারী ড্রোনের ঝাঁক থেকে রক্ষা করবে। ইউক্রেন যুদ্ধে প্রায় প্রতি রাতেই ব্যবহৃত হচ্ছে ড্রোন। এর পাশাপাশি ইউরোপের বিমানবন্দর এবং সংবেদনশীল স্থানগুলোর ওপর রহস্যময় ড্রোন অনুপ্রবেশের কয়েকটি ঘটনা ঘটেছে। আর এতেই পরিষ্কার, এখনও ড্রোন যুদ্ধের জন্য কিংবা এ ধরনের ঘটনা প্রতিরোধের জন্য প্রস্তুত নয় ইউরোপ। এর ফলস্বরূপ ইউরোপীয় নেতারা একটি ড্রোন প্রাচীর তৈরির পরিকল্পনাকে সমর্থন করেছেন। এটি সেন্সর ও অস্ত্রের এমন একটি নেটওয়ার্ক যা অনুপ্রবেশকারী ড্রোনগুলোকে শনাক্ত, ট্র্যাক এবং নিরপেক্ষ করবে। রিগাতে অরিজিন নামে একটি ছোট প্রযুক্তি কোম্পানি এই নতুন উচ্চ প্রযুক্তির যুদ্ধক্ষেত্রে অগ্রভাগে রয়েছে। তাদের সমাধান হল ব্লেজ নামের একটি ৩ ফুট লম্বা ইন্টারসেপ্টর ড্রোন। কৃত্রিম বুদ্ধিমত্তা এআই সিস্টেম পরিচালিত এই ড্রোনটিকে শত্রুর লক্ষ্যবস্তুকে চিনতে এবং তার কাছাকাছি উড়তে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।
এটি তখন একজন মানব অপারেটরকে সতর্ক করে দেয়, যিনি ইন্টারসেপ্ট করার বিষয়ে সিদ্ধান্ত নেন এবং একটি বোতাম চাপেন। এতে 28 আউন্সের একটি ওয়ারহেড বিস্ফোরিত হয়। ড্রোনটি নিজে ধ্বংস হয়ে যায় এবং আশা করা যায় এর লক্ষ্যবস্তুটিও ধ্বংস হয়। অরিজিন কোম্পানি সিইও অ্যাগ্রিস কিপুর্স গত সপ্তাহে কারখানার বাইরে এক সাক্ষাৎকারে এনবিসি নিউজকে বলেন, আমরা এই সিস্টেমগুলোকে উড়াই না, এই সিস্টেমগুলো নিজেরাই ওড়ে। তিনি যোগ করেন, ব্লেজ তুলনামূলকভাবে সস্তা, নিচুতে ওড়া এবং বহু সংখ্যায় মোতায়েন করা হুমকির সমস্যাটির সমাধান করে। এর আগে ক্রীড়াবিদদের অনুসরণ এবং চিত্রায়নের জন্য ড্রোন তৈরি করতেন কিপুর্স। তিনি 2022 সালের ফেব্রুয়ারিতে রাশিয়ার পূর্ণমাত্রার আক্রমণের পরে প্রতিরক্ষা প্রযুক্তিতে মনোযোগ দেওয়ার জন্য তার কাজ পরিবর্তন করেন। ইউক্রেনীয় সরকারের অনুমান, রাশিয়া এখন প্রতিদিন 300টিরও বেশি ড্রোন তৈরি করছে, যার প্রতিটির খরচ মাত্র কয়েক হাজার ডলার। এই ড্রোনগুলো দিয়ে কিয়েভ এবং অন্যান্য শহরগুলোতে প্রতি রাতে ব্যাপক বিমান হামলা চালানো হচ্ছে। ইউক্রেনও যুদ্ধের ময়দানে রাশিয়ার সুবিধা কমাতে তুলনামূলকভাবে সস্তা ড্রোন প্রযুক্তির দিকে ঝুঁকেছে। গত বছর তারা ড্রোনের জন্য সামরিক বাহিনীর একটি পৃথক শাখা প্রতিষ্ঠা করে। ইউক্রেন যুক্তরাজ্যের বিরুদ্ধে রুশ যুদ্ধবিমান ছিনতাইয়ের চেষ্টার অভিযোগ। ইউক্রেন যুক্তরাজ্যের বিরুদ্ধে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র বহনকারী একটি মেঘ 31 যুদ্ধবিমান ছিনতাই চেষ্টার অভিযোগ উঠেছে। দুই দেশের বিরুদ্ধে রাশিয়া এমন অভিযোগ করেছে। মঙ্গলবার আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ক্রেমলিন জানিয়েছে দুই দেশের এ ষড়যন্ত্র নস্যাৎ করে দেওয়া হয়েছে। ষড়যন্ত্রের মাধ্যমে তারা ক্ষেপণাস্ত্রবাহী সামরিক বিমানটিকে ছিনতাই করে রোমানিয়ায় নিয়ে যাওয়ার চেষ্টা করে। রাশিয়ার নিরাপত্তা সংস্থা এফএসবি মঙ্গলবার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে জানিয়েছে, এই অভিযানের নির্দেশনা ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মূল গোয়েন্দা দপ্তর এবং তাদের ব্রিটিশ পরিচালকদের কাছ থেকে এসেছিল। প্রতিবেদনে বলা হয়েছে, ষড়যন্ত্রের পরিকল্পনা অনুযায়ী এক রুশ পাইলটকে কিনঝাল ক্ষেপণাস্ত্র সজ্জিত একটি মিগ 31 যুদ্ধবিমান রোমানিয়ার কনস্টান্টা শহরে নিয়ে যেতে রাজি করা হয়। এ শহরে দক্ষিণ পূর্ব ইউরোপের সবচেয়ে বড় বিমান ঘাঁটি নির্মাণ করছে ন্যাটো। সেখানে বিমানটি ভূপাতিত করা হলে তা রাশিয়ার বিরুদ্ধে বড় ধরনের উস্কানি বা প্ররোচনা হিসাবে ব্যবহার করার পরিকল্পনা ছিল।